আচ্ছা, এরকম তো হয় তাই না? মানে কিছু একটা বলতে গেলাম মন খুলে, আর মাঝপথে কেউ থামিয়ে দিল, বা হয়তো মনে হলো সামনের জন শুনছেই না ঠিক মতো। হ্যাঁ, হ্যাঁ, খুব পরিচিত একটা অভিজ্ঞতা, প্রায়ই ঘটে। আপনার পাঠানো স্টিফেন কোভির 7 হ্যাবিটস বইটার যে অংশগুলো দাগালো ছিল আর আপনার নোটসগুলো, সেগুলো দেখছিলাম। পঞ্চম অভ্যাসের উপর খুব জোর দিয়েছেন আপনি। হ্যাঁ, ওই যে আগে বুঝতে চেষ্টা করুন, তারপর বোঝাতে চান। ঠিক, মনে হচ্ছে এই একটা অভ্যাসেই অনেক কিছু পাল্টে যেতে পারে, মানে ব্যক্তিগত জীবনে বা ধরুন কাজের জায়গায়। আজকের আলোচনাটা তাই আপনার ওই সোর্সগুলোর উপরেই ফোকাস করবে। একদম। আর দেখুন, আজকের এই যে এত কোলাহল চারিদিকে, মানে এত আওয়াজ, এত কথা, ঠিক। এখানে ভালোভাবে শুনতে পারাটা শুধু একটা ভালো গুণ নয়, এটা প্রায় একটা কি বলে সুপার পাওয়ার। সুপার পাওয়ার, ইন্টারেস্টিং। সমস্যাটা হলো আমরা বেশিরভাগ সময় অপেক্ষা করি কখন নিজে বলবো, শোনার জন্য ঠিক অপেক্ষা করি না। হ্যাঁ, এটা ঠিক। আপনার হাইলাইট করা একটা ডেটাও দেখছিলাম যে আমরা যা শুনি তার নাকি মাত্র 25% মনে রাখতে পারি। ভাবা যায়। আর যোগাযোগের প্রায় 93%ই তো আসলে অমৌখিক, মানে নন ভার্বাল। মানে কথা ছাড়াও অনেক কিছু চলছে। একদম। এর প্রভাব যে ব্যক্তিগত সম্পর্কে বা কাজের জায়গায় কতটা পড়তে পারে, সেটা আপনার শেয়ার করা কয়েকটা কেস স্টাডিতেও বেশ বোঝা যাচ্ছিল। ঠিক তাই। তাহলে চলুন আজকের এই আলোচনায় একটু গভীরে যাই। আপনার দেওয়া রিসোর্সগুলো থেকে বোঝার চেষ্টা করি শোনার বিভিন্ন স্তর, বিশেষ করে ওই এমপ্যাথেটিক লিসনিং বা সহানুভূতি দিয়ে শোনা। হ্যাঁ, আর এর পথে কি কি বাধা আসে সেগুলো দেখা দরকার। আপনার নোটসে ছিল কয়েকটা পয়েন্ট। হ্যাঁ, আর সেগুলো কাটানোর উপায় কি হতে পারে সেটাও দেখব। মূল লক্ষ্যটা হলো অন্যের জুতোয় পা গলিয়ে দেখা, মানে তার দৃষ্টিকোণটা ধরা। কবির এই পঞ্চম অভ্যাসের একেবারে কেন্দ্রে কিন্তু ওই ধারণাটাই আছে, অন্যের জগতে ঘোকা। আমরা সাধারণত যেটা করি সেটাকে কবি বলছেন আত্মজীবনীমূলক শোনা, অটোবায়োগ্রাফিক্যাল লিসনিং। মানে হলো অন্যের কথা শুনছি, কিন্তু নিজের অভিজ্ঞতা, নিজের বিচারবুদ্ধি, নিজের পরামর্শ দিয়ে সেটাকে ফিল্টার করছি। আপনার পাঠানো একটা লেখাতেও এই 4টে সাধারণ প্রতিক্রিয়ার কথা ছিল। হ্যাঁ, মনে পড়েছে। মূল্যায়ন করা মানে জাজ করা। হ্যাঁ, বা ধরুন উপদেশ দেওয়া, অথবা নিজের জীবনের উদাহরণ টেনে আনা, কিংবা নিজের কৌতূহল মেটাতে প্রশ্ন করা। আচ্ছা। এর ঠিক উল্টো দিকে আছে সহানুভূতিপূর্ণ শোনা, মানে চেষ্টা করা অন্যের চোখ দিয়ে মিটটাকে দেখার, তার ভেতরের অনুভূতিটা বোঝার। কবি যে 5টা স্তরের কথা বলেছেন সেগুলো একটু ছুঁয়ে গেলে মনে হয় ভালো হয়। আপনার নোটসেও ছিল পয়েন্টগুলো। হ্যাঁ, সংক্ষেপে বলি। প্রথমটা তো হলো উপেক্ষা করা, মানে একদমই না শোনা। ইগনোরিং। আচ্ছা। তারপর হলো ভান করা, ওই যে আমরা করি না, আচ্ছা, কিন্তু মন পড়ে আছে অন্য কোথাও। প্রিটেন্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করি তো। তৃতীয়টা হলো বেছে বেছে শোনা, মানে কথার যেটুকু আমার ভালো লাগছে বা দরকারি মনে হচ্ছে শুধু সেটুকুই শুনলাম, সিলেক্টিভ লিসেনিং। চতুর্থ হলো মনোযোগ দিয়ে শোনা, মানে কথার তথ্যগুলো, ফ্যাক্টসগুলো মন দিয়ে অনুসরণ করা, অ্যাটেন্টিভ লিসেনিং। ঠিক। আর পঞ্চম, মানে যেটা সবচেয়ে জরুরি, আর আপনার সোর্সগুলোতেও যেটার উপর খুব জোর দেওয়া হয়েছে, সেটাই হলো ওই এমপ্যাথেটিক লিসনিং বা সহানুভূতিপূর্ণ শোনা। একদম। এটা শুধু কান দিয়ে শব্দ শোনা নয়, এটা হলো মন দিয়ে অন্যের অনুভূতিটা আর কথার ভেতরের মানেটা বোঝা। ওই যে বললাম, অন্যের জুতোয় পা গলানো। আচ্ছা। আর যখন আমরা এই স্তরে শুনতে পারি, তখন কি হয় বলুন তো? সামনের মানুষটা ভরসা পায়, সে মন খুলে কথা বলতে পারে। এটা ঠিক। এখানে কি ব্রেনের ওই মিরর নিউরনের কোনো ভূমিকা আছে? আপনার একটা আর্টিকেলে মনে হয় এর উল্লেখ ছিল। হ্যাঁ হ্যাঁ, আছে। এই মিরর নিউরনগুলোই তো আমাদের সাহায্য করে অন্যের আবেগ বা কাজটা নিজের ভেতর অনুভব করতে, মানে এক ধরনের প্রতিধ্বনি তৈরি হয়। এটাই আসলে সহানুভূতির একটা স্নায়বিক ভিত্তি। ইন্টারেস্টিং। কিন্তু এই সহানুভূতি দিয়ে শোনার পথে বাধাও তো কম নয়। অনেক বাধা। যেমন আমার প্রথমেই মনে আসে ওই বিচার করার প্রবণতাটা। কথা শুনছি আর মনে মনে ঠিক ভুল রায় দিয়ে দিচ্ছি। ঠিক, এটা খুব কমন। আর আপনার দেওয়া একটা আর্টিকেলে ডিজিটাল ডিস্ট্র্যাকশনের কথাও খুব ভালোভাবে বলা ছিল। হ্যাঁ, ওই যে ফোনের নোটিফিকেশন, কথা বলার মাঝখানে টুং করে আওয়াজ হলো, ব্যাস মনোযোগ গেল। একদম। আর একটা বড় বাধা হলো আমাদের আবেগীয় প্রতিক্রিয়া, ওই অ্যামিগডালা হাইজ্যাকের মতো। মানে যখন হঠাৎ খুব রেগে যাই বা ভয় পেয়ে যাই। হ্যাঁ, যখন আবেগটা যুক্তিকে ছাপিয়ে যায়, তখন আর ঠিকমতো শোনা বা বোঝা সম্ভব হয় না। তাহলে এই বাধাগুলো কাটানোর উপায় কি? আপনার সোর্সগুলোতে কিছু তো বলা ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ছিল। যেমন ধরুন, ওই বিচার করার প্রবণতাটা যখন টের পাচ্ছেন,
তখন সচেতনভাবে মনে মনে একটা পজ বাটন চাপার চেষ্টা করা, একটু থামা। আচ্ছা, পজ বাটন। আর আবেগের ব্যাপারটা? যখন মনে হচ্ছে আবেগ খুব বেড়ে যাচ্ছে, তখন ওই স্টপ পদ্ধতিটা কাজে লাগতে পারে। এস মানে স্টপ টকিং, কথা থামান। টি, টেক এ ব্রেথ, একটা লম্বা শ্বাস নিন। ও হলো অবজার্ভ ইয়োর ইমোশনস, নিজের আবেগটা খেয়াল করুন। আর পি হলো প্রসিড উইথ কিউরিওসিটি, মানে শান্ত হয়ে আবার কৌতূহল নিয়ে শুনতে শুরু করুন। স্টপ, স্টপ, টেক আ ব্রেথ, অবজার্ভ, প্রসিড। এটা মনে রাখার মতো। আর ডিজিটাল ডিস্ট্র্যাকশন? ওটার জন্য তো সচেতন চেষ্টা লাগবেই, হয়তো ফোনটা দূরে রাখা বা নোটিফিকেশন বন্ধ রাখা কথা বলার সময়। আর এমপ্যাথেটিক লিসনিংয়ের জন্য নির্দিষ্ট কোনো কৌশল? আপনার নোটসের রিফ্রেজিং বা এরকম কিছুর কথা ছিল। হ্যাঁ, কয়েকটা কৌশল আছে। একটা হলো অন্যের কথার মূল ভাবটা নিজের ভাষায় আবার বলা, মানে প্যারাফ্রেজ বা রিফ্রেজ করা। আচ্ছা, মিমিকিং কন্টেন্ট বা রিফ্রেজিং? তবে তার চেয়েও শক্তিশালী হলো অনুভূতিটা ধরতে পারা এবং সেটাকে শব্দে প্রকাশ করা, মানে রিফ্লেক্টিং ফিলিং। উদাহরণ? যেমন ধরুন, বলা, শুনে মনে হচ্ছে আপনি এই ব্যাপারটা নিয়ে বেশ হতাশ, বা আমার মনে হচ্ছে আপনি খুব উত্তেজিত এটা নিয়ে। আপনার শেয়ার করা একটা কেস স্টাডিতে এই কৌশলটা দারুণভাবে কাজে দিয়েছিল। হ্যাঁ, মনে পড়ছে। এটা বললে অপরপক্ষ বুঝতে পারে যে তাকে সত্যি শোনা এবং বোঝা হচ্ছে। একদম। আর আরেকটা জিনিস, নীরবতার ব্যবহার। সবসময় কথা দিয়ে শূন্যস্থান পূরণ না করে একটু থামতে দেওয়া, দি আর্ট অফ দ্য পজ। এটাও জরুরি। আর যখন এইভাবে বোঝাটা হয়ে যায়, মানে আপনি যখন সত্যি অন্যকে বুঝতে পারেন, তখন আসে আপনার বোঝানোর পালা, দেন টু বি আন্ডারস্টুড। আগে বুঝলাম, এবার বোঝাবো। ঠিক। আর কবির মতে, আপনি যেহেতু এতটা মন দিয়ে শুনেছেন, আপনার প্রতি একটা বিশ্বাস বা ভরসার জায়গা তৈরি হয়। তখন আপনার কথাগুলো অনেক বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক। তখন নিজের বক্তব্যটা ক্লিয়ারলি, সম্মানের সাথে এবং অন্যের প্রয়োজনটাও মাথায় রেখে বলাটা সহজ হয়। আপনার নোটসে যে কবির তৃতীয় বিকল্প বা উইন উইন সমাধানের কথা ছিল, সেটাও এখানে চলে আসে। মানে এমন সমাধান খোঁজা যেখানে দুজনেরই ভালো হয়। একদম। তাহলে আপনার পাঠানো এই সোর্সগুলো ঘেটে আর এই আলোচনা থেকে যে নির্যাসটা উঠে আসছে, সেটা হলো সহানুভূতি দিয়ে শোনার অভ্যাসটা যদি আমরা সত্যি আয়ত্ত করতে পারি, হ্যাঁ, আরও ভালোভাবে বুঝতে বোঝাতে পারবো। নিঃসন্দেহে এটাই মূল কথা। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে, এই যে এতগুলো রিসোর্স নিয়ে আমরা কথা বললাম, একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। আজকের পর প্রথম কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময় এই সহানুভূতি দিয়ে শোনার অভ্যাসটা একটু মন দিয়ে চেষ্টা করে দেখলে কেমন হয়, আর ভাবা যায় যে তার ফলে ঠিক কী পরিবর্তন আসতে পারে? দারুণ প্রশ্ন। এটা সত্যিই একটু ভেবে দেখার মতো বিষয়। শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রইল।